ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা পরবর্তী ইংলিশে সেট করব, যেগুলো তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড করব, যেটা তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এক নম্বর প্রশ্ন দেখো, আজকে এক নম্বর প্রশ্ন দেখো, এ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ। তাহলে একজন পারসন যে অনেক ধরনের ভাষা জানে তাকে কি বলা হয়? লিঙ্গুইস্টিক বলা হয়, পলিগ্লট বলা হয়, ফিলোলজিস্ট বলা হয়, না তোমার ট্রান্সলেটর বলা হয়? মনে রাখবে, তাহলে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ জানে তাকে বলা হয় কিন্তু পলিগ্লট। অপশন বি নাম্বার সঠিক হবে তোমার, পলিগ্লট। অপশন বি তোমার সঠিক। এরপর দেখো নাম্বার 2 নম্বর প্রশ্ন দেখো, ফেয়ার অফ কনফাইন্ড প্লেসেস। অর্থাৎ এই যে তোমার ফেয়ার অফ কনফাইন্ড প্লেসেস মানে দেখো, কোনো আবদ্ধ জায়গা দেখে, কোনো আবদ্ধ জায়গা দেখে বা আবদ্ধ জায়গাকে যে ভয় পায় তাকে কি বলা হয়? তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ফোবিয়া থেকে আসে। তোমাদের প্রশ্ন হবে ফোবিয়া থেকে, ভয় থেকে। যে উচ্চতা দেখে কি যে ধরনের ভয় হয় তাকে কি বলা হয়? জল দেখে যে ভয় হয় তাকে কি বলা হয়? তারপরে কুকুর দেখে যে ভয় হয় তাকে কি বলা হয়? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে এখানে প্রত্যেকটা বারবার পরীক্ষায় দিয়েছে। তো ফেয়ার অফ কনফাইন্ড প্লেসেস মানে মনে রাখবে যে আবদ্ধ জায়গা দেখে বা আবদ্ধ জায়গাকে যে ভয় পায় তাকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া, জেনোফোবিয়া, না হাইড্রোফোবিয়া? দেখো এই যে অ্যাক্রোফোবিয়া, এই অ্যাক্রোফোবিয়া মানে উচ্চতা দেখে যে ভয় পায়, বোঝালো? অ্যাক্রোফোবিয়া মানে উচ্চতা দেখে যে ভয় পায় তাকে বলে অ্যাক্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে জল দেখে যে ভয় পায়, জল দেখে যে ভয় পায় তাকে বলা হয় কি বলতো তোমার হাইড্রোফোবিয়া। আর দেখো জেনোফোবিয়া মানে কি বলতো? জেনোফোবিয়া মানে কোনো বাইরে কোনো মানুষকে দেখে যে ভয় পায় তাকে বলা হয় জেনোফোবিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ক্লাস্ট্রোফোবিয়া। খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে আবদ্ধ জায়গাকে দেখে যে ভয় পায় তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। 3 নম্বর প্রশ্ন দেখি আমরা, ওয়ান হু স্টাডিজ আর্থকুইকস। অর্থাৎ যে ভূমিকম্পনে অধ্যয়ন করে তাকে কি বলা হয়? তাহলে জিওলজিস্ট বলা হয়, না সিসমোলজিস্ট, না মেটেরোলজিস্ট, না তোমার ইকোলজিস্ট? দেখো তোমরা এখানে যে এই যে ইকোলজিস্ট, ইকোলজিস্ট মানে মনে হয় পরিবেশ, পরিবেশ ও তার পার্শ্ববর্তী নিয়ে যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় ইকোলজিস্ট বলা হয়। এরপর দেখো মেটেরোলজিস্ট। তাহলে মেটিওলজিস্ট কাকে বলবো আমরা? তাহলে মেটিওলজিস্ট আমরা বলবো আমরা কাদের বলো? যারা আবহাওয়া নিয়ে অধ্যয়ন করেন, যারা ওয়েদার বা আবহাওয়া নিয়ে অধ্যয়ন করেন তাদের বলা হয় কি বলো? মেটিওলজিস্ট বলা হয়। এরপর দেখো সিসমোলজিস্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার সিসমোলজিস্ট হবে, কিন্তু যে ওয়ান হু স্টাডিজ আর্থকুইক হবে সিসমোলজিস্ট হবে এখানে সঠিক উত্তর। আর জিওলজিস্ট কি? তাহলে ভূবিদ্যা, এটা মানে ভূবিদ্যা, এটা আমার ভূবিদ্যা নিয়ে যারা গবেষণা করেন তাদের বলা হয় জিওলজিস্ট। ক্লিয়ার প্রত্যেকে এটা? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। নাম্বার 4 দেখি আমরা, টু হিট দ্য নেল অন দ্য হেড। 4 নম্বর দেখো, টু হিট দ্য নেল অন দ্য হেড এর মানে কি? দেখো এটা একটা ইডিয়াম, কিন্তু একটা ইডিয়াম। তাহলে তোমার দেখো টু হিট দ্য নেল অন দ্য হেড মানে মাথার এমন একটা জায়গাতে আঘাত করো যেন সেটা একদম সঠিক জায়গা থাকে, সে সঙ্গে সঙ্গে যেন একদম তোমার পড়ে যায় বা সে সঙ্গে সঙ্গে আহত হয় বা মারা যায়। এই ধরনের কিন্তু এই ইডিয়ামটা, যে একদম সঠিক জায়গায় আঘাত করা, মাথার একদম সঠিক জায়গায় আঘাত করা। তাহলে কি হতে পারে? টু হিট সামওয়ান, টু বি এক্স্যাক্টলি রাইট, টু মিস দ্য পয়েন্ট, টু গেট অ্যাংরি। তাহলে তুমি দেখো এই 4টির মধ্যে দেখো একদম সঠিক আসে তোমার অপশন বি নাম্বার, টু বি এক্স্যাক্টলি রাইট, অর্থাৎ একদম সঠিক জায়গায় আঘাত করা কিন্তু এই ইডিয়ামটার মানে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, এ ব্লেসিং ইন ডিসগাইজ মিন্স, মানে এটা একটা ইডিয়াম কিন্তু, এ ব্লেসিং ইন ডিসগাইজ এটা একটা কিন্তু তোমার ইডিয়াম। তাহলে এখানে কি হতে পারে? দেখো এই ব্লেসিং ইন ডিসগাইজ মানে কিন্তু দেখো যে ধরো কোন একটা কাজ সেই সময় তোমার মনে হচ্ছে জিনিসটা খারাপ, কিন্তু পরে তুমি ভেবে দেখছো যে আসলে ওই জিনিসটাই আমার পক্ষে ভালো ছিল। প্রত্যেকের বোঝা হলো কি? যে ধরো তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো, সেই সময় তোমার মনে হচ্ছে যে জিনিসটি খারাপ, কিন্তু তোমার পরে মনে হলো না জিনিসটা আমার জন্য ভালোই হয়েছে সব, এরকম আমরা কিন্তু বলে থাকি। তাহলে এই সেন্সটা কিন্তু এখানেই তোমার এই মানেটা।
তাহলে এ ব্যাড থিংস হবে না এ হিডেন প্রবলেম হবে না সামথিং গুড দ্যাট সিমড ব্যাড না তোমার এ পানিশমেন্ট হবে। তাহলে অপশন নাম্বার সি হবে সামথিং গুড দ্যাট সিমড ব্যাড, অর্থাৎ যেটা মনে হচ্ছিল খারাপ সেটা কিন্তু আসলে ভালো হয়েছে। তাহলে এর ইডিয়ম মানে কিন্তু অপশন সি নাম্বার সঠিক আসবে। প্রত্যেক বছর এখানে চলো আমরা পরে প্রশ্ন করি। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। He did not knew the answer. He does not knows the answer. He did not know the answer. He not knew the answer. দেখো মনে রাখবে, তোমরা একটা লক্ষ্য রাখবে, মনে রাখবে যে সাবজেক্টের পর যদি কখনো ডু থাকে বা যদি ডাজ থাকে বা যদি আমার ডিড থাকে, কি বলা হলো বলো, যদি সাবজেক্টের পর ডু থাকে বা ডাজ থাকে বা ডিড থাকে তাহলে মনে হবে এরপরে আমরা সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। কি বললাম, এরপরে আমরা সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। তাহলে এর নাম্বার দেখো, হি ডিড নট নিউ, এখানেও ডিড, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ এটা আমার হবে না, দুটো পাস্টে কখনো হবে না। এরপর দেখো হি ডাজ, তাহলে ডাজ এখানে নোজ, দেখো এস যুক্ত হবে না, অনলি ভার্বের ফার্স্ট ফর্ম নো হবে, তাহলে এখানে আমার এটাও হবে না। এরপর দেখো এখানে ডিড আর এখানে নো, অর্থাৎ দেখো এখানে পাস্টে আছে, এখানে ভি1 আছে, অর্থাৎ অপশন সি তোমার সঠিক হবে, হি ডিড নট নো দা আনসার। অপশন ডি তে এমনিই ভুল, কারণ হি এর পরে কোনো ধরনের কোনো ভার্ব নেই, তাহলে ডিটা তোমার এমনি হবে না। বোঝালো প্রত্যেকের? তাহলে এটা আমার তোমার সঠিক হলো কোনটি, অপশন নাম্বার সি। এরপর দেখো নাম্বার 7, দেখো চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করতে হবে কিভাবে, দেখো হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার, তাই এটা কোন টেন্সে আছে তোমার, এটা তোমার সিম্পল টেন্সে আছে। তাই সিম্পল টেন্সে যদি থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে, তাহলে আমরা তাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি করব, আমরা ফার্স্ট আমরা এ লেটার নিয়ে আসবো, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, আগে এ লেটার নিয়ে আসবো। এই যে রাইটসটি কিসে আছে বলো, আমার প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে, তাহলে এই যে রাইট তার মানে কি বলবো আমরা এখানে, বলো ইজ করব, ইজ করব, আমরা ইজ করে দিলাম। রাইট কি হবে, রিটেন হবে, রাইট হবে কি রিটেন। তাহলে আ লেটার ইজ রিটেন বাই হার, সিটা কি হবে, হার হবে, তাহলে বাই হার হবে। তাহলে তুমি দেখে নাও কোথায় সঠিক আছে আমার, এ লেটার ওয়াজ তো হবে না কখনোই, এ লেটার ইজ রিটেন বাই হার, হ্যাঁ অপশন নাম্বার এ তোমার সঠিক আসবে, সরি বি নাম্বার, অপশন নাম্বার বি তোমার সঠিক আসবে, আর লেটার ইজ রিটেন বাই হার, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 8 দেখি আমরা। নাম্বার 8 প্রশ্ন দেখি আমরা, দিয়েছি কি দেখো, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, ড্যাশ অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড। তাই তোমাকে এখানে আর্টিকেল বসাতে হবে যে অনেস্টের আগে কি হয়, এ হবে না অ্যান হবে না দা হবে না কোনো আর্টিকেলে হবে না। তাহলে তোমার প্রত্যেকে মনে রাখবে যে অনেস্টের আগে অ্যান বসে, অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে প্রত্যেকের, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড। এবার দেখো তোমার খুবই ইম্পর্টেন্ট 9 নম্বর, দেখো at 6s and 7s, এটা একটা ইডিয়ম, কিন্তু at 6s and 7s এটা একটা ইডিয়ম। তো এর মানে কি হতে পারে, দেখো ভেরি হ্যাপি, ইন কনফিউশন, ভেরি পুয়ার না ওয়েল অর্গানাইজড। তাহলে এ at 6s and 7s মানে তোমরা প্রত্যেকে মনে রাখবে ইন কনফিউশন, অপশন নাম্বার বি তোমার সঠিক আসবে। এরপর 410 নম্বর দেখো, 410 বলছে এটা কত, 10 নম্বর হবে, 410 না, এটা 10 নম্বর হবে, হ্যাঁ এটা 10 হবে। টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট, ঠিক আছে। এর মানে কি হবে, দেখো আমরা এইভাবে ভাবতে পারি, ধরো যে ধরো কোনো ঘরের মধ্যে ধরো কোনো ইঁদুরের একটা মরা গন্ধ বেরোচ্ছে, তাহলে আমরা কিন্তু আগে কিন্তু আমরা তদন্ত করি যে অবশ্যই ঘরের মধ্যে ইঁদুর মারা গেছে, তার মানে দেখো একটা সন্দেহ কিন্তু জেগেছে তোমার যে এটা ইঁদুরের গন্ধই হয়তো, কারণ তুমি জানো যে এই ধরনের ইঁদুর মারা গেলে এই ধরনের গন্ধ বের হয়। তাহলে আমরা বলবো কি, দেখো এ টু স্মেল এ র্যাট মানে টু সি এ র্যাট, টু সাসপেক্ট সামথিং রং, টু রান অ্যাওয়ে না তোমার টু ফিল অ্যাফ্রেড, ঠিক আছে। তাহলে আমরা কি করব, টু সাসপেক্ট সামথিং রং মানে কোনো একটা কিছু, মানে একটা ভুল কিছু একটা ঘটেছে একটা, এই ধরনের কথা কিন্তু, হ্যাঁ প্রত্যেক মনে রাখবে। তাই টু স্মেল এ র্যাট মানে টু সাসপেক্ট সামথিং রং মানে কোনো একটা ভুল কিছু একটা হচ্ছে এখানে একটা, বা কোনো একটা ভুল ঘটনা ঘটছে একটা, বোঝালো প্রত্যেকের। তাহলে এই হলো আমাদের ইম্পর্টেন্ট 10টি তোমাদের ইংলিশ থেকে প্রশ্ন। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই যুক্ত থেকো।